এখানে টয় ট্রেন দুরকম। এই হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 4। এখান থেকে সাবওয়ে দিয়ে আমাকে যেতে হবে ওপারে, এবং ওপার থেকেই শুরু হচ্ছে আজকে আমাদের জার্নি। তো আমি এর মধ্যে বলে দিচ্ছি কিভাবে আমি এলাম। তো আপনারা হাওড়া, শিয়ালদা, এছাড়া দমদম বা যে কোনো জায়গা থেকে চাইলেই কিন্তু আপনারা চলে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু প্রচুর বাস পেয়ে যাবেন, ক্যাব পেয়ে যাবেন, ওলা উবের পেয়ে যাবেন। এছাড়া আরও অনেক উপায় আছে আসার এখানে। আচ্ছা, আমি এইদিকে নামলাম, অর্থাৎ এইদিকে হচ্ছে গেটটা, এইদিকে গেট মানে সাবওয়ে দিয়ে নামলাম। আর এই হচ্ছে ইকো পার্কের মেন এন্ট্রান্স, মানে আমি এসেছি 4 নম্বর গেটে। এটাই হচ্ছে কমিউনিকেশনের জন্য বেস্ট। আপনারা যদি ইকো পার্কের 7 ওয়ান্ডার্স বা এছাড়া যদি সোলার ডোম ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে এটা দিয়ে আপনারা ঢুকে যাবেন। এইখানে একটা টিকিট আছে। তো আর এইটা কিন্তু এন্ট্রান্স। আর ওই যে হচ্ছে গাড়ি পার্কিং বা পার্কিং জোন। আপনারা যদি নিজেদের গাড়িতে আসেন, সেক্ষেত্রে আপনারা ওইখানে পার্ক করতে পারবেন। ওই যে বিশ্ব বাংলা লোগো দেখছেন তার নিচে এদিকটা পুরোটাই পার্কিং জোন। আমি আপনাকে একবার দেখিয়ে দিই। আর এই গেটটা কেন, কারণ এই গেটটা দিয়ে কিন্তু 7 ওয়ান্ডার্স দেখে নেওয়া যেতে পারে। এই যে মোয়াই দেখতে পাচ্ছেন সামনেই, এই যে ক্রাইস্ট দ্য রিডিমার দেখতেই পাচ্ছেন, এগুলো 7 ওয়ান্ডার্সে যখন আপনি ঢুকবেন সব দেখতে পাবেন। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে ইকো পার্কের এন্ট্রান্স টিকিট কাউন্টার। চলে আসি কিছু দরকারি তথ্যে। যেমন এই ইকো পার্কের ঘোরার জন্য কি কি আছে, আমি এটা ম্যাপ দিয়ে দেবো। আচ্ছা, তার আগে আমাদের চিরশত্রুকে একবার দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো ইকো পার্কের যদি 7 ওয়ান্ডার্সে যান, সেক্ষেত্রে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, সোজা গিয়ে বাঁদিকে চলে যাবো। আর এখানে কিন্তু প্রচুর জায়গায় জায়গায় ফুড কোর্ট রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস দেখাই এখানে, সেটা 4 নম্বর গেট দিয়ে ঢুকলে যে সুবিধাগুলো আপনি পাবেন তার মধ্যে এটা অন্যতম। সেটা হচ্ছে যে এটা একটা গেম পার্লার বলতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন টেক অফ, এটা হচ্ছে গেম পার্লার বা গেম পার্ক, যেভাবে বলবেন। এখানে বাচ্চাদের জন্য বেশ ভালো অ্যামিউজমেন্ট রয়েছে, বড়দের জন্যও রয়েছে। শুধুমাত্র বাচ্চাদের জন্য না, বড়রাও গেম খেলে। আচ্ছা, এবার চলে আসছি। আপনি এই 7 ওয়ান্ডার্স দেখতে 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 আপনি চলে যাবেন। এটা 7 ওয়ান্ডার্সের এন্ট্রান্স। আচ্ছা, এখানে কিন্তু বিদেশিরা প্রচুর আসে, দেখতেই পাচ্ছেন। তো শুধুমাত্র দেশি বিদেশি বলে নয়, এটা এমন একটা জায়গা, এটা আমাদের ঐতিহ্য। আর একটা জিনিস, যদি সস্তায় বিদেশ ভ্রমণ করতে চান, মানে 7 ওয়ান্ডার্স দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আসতেই পারেন। আচ্ছা, চলুন এবার একটু এই রাস্তাটা দিয়ে সোজা যাই। যেতে যেতেই দেখে নিতে পারেন, 7 ওয়ান্ডার্সের এন্ট্রি না করেও বাইরে থেকেও 7 ওয়ান্ডার্স কিন্তু দেখে নেওয়া যায়। আচ্ছা, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি কারণ এখানে অনেক কিছু দেখার আছে, আমাকে দেখানোর কিছু নেই। তো তবুও যেহেতু এই ভ্লগিং করছি, সেই জন্য নিজেকে দেখাচ্ছি। তা চলুন। তো প্রথম যেটা হচ্ছে যে এই যে রাস্তাটা, এই যে অ্যাম্বিয়েন্সটা, এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। আর এরকম একটা জায়গায় আরেকটু ঠান্ডা পড়লে ভালো লাগতো, যদিও কিন্তু আজকে ডিসেম্বরের 4 তারিখ, তো ঠান্ডা কিন্তু পড়েনি। উল্টে কিন্তু কুয়াশা ছিল, মেঘ আছে আকাশে, এখনো দেখতে পাচ্ছেন। তো যাই, এবার আমরা আমাদের স্পটে যাব। যে কোনো একটা গেট দিয়ে আপনি ঢুকে যাবেন, তারপরে বাকিটা আপনি ইজিলি অ্যাভেল করতে পারবেন। আর এখানে কিন্তু আপনি চাইলে, হ্যাঁ, পিকনিক স্পট রয়েছে, মানে চাইলে এখানে বাড়ির আনা খাবার এনে খেয়ে ছোটোখাটো পিকনিক করতে পারেন, সময় কাটাতে পারেন। কলকাতাতে এরকম একটা সুন্দর জায়গা খুব একটা তো নেই, সেই জন্য ইকো পার্ক কিন্তু দুর্দান্ত একটা চয়েস হতে পারে আপনার। এই হচ্ছে চারপাশটা। এখানে বলে দিই, এখানে সামনে টয়লেট আছে, চাইলে আপনারা যেতে পারেন। এখানে খাবারের কোনো অভাব নেই, প্রচুর ফুড কোর্ট রয়েছে যেখানে আপনি খেতে পারেন। এছাড়া জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের স্কাল্পচার্স পাবেন, বিভিন্ন ধরনের কি বলবো, দেখার জিনিস পাবেন। আর এখানে আর একটা আকর্ষণ আছে, সেটা হচ্ছে যে সাইকেল। যদিও আমি নিজে প্রচুর সাইকেল চালাই, তাই আমার আর সাইকেল চালানোর কোনো ইন্টারেস্ট নেই। আর এই হচ্ছে ইকো পার্কের টয় ট্রেন। এই সেই বিখ্যাত দুর্গা মূর্তি, দেখুন আর্টটা দেখুন, কি অসাধারণ, সত্যিই অসাধারণ। যিনি বানিয়েছেন সেই শিল্পীকে কুর্নিশ, কি অসাধারণ। আর এই যে বলছিলাম সাইকেল, এখানে সেই সাইকেল, এখানে 150 টাকা করে সাইকেল ভাড়া নেওয়া হয়, 30 মিনিটের জন্য ভাড়া দেয়। দুজনও চালাতে পারবেন আপনি, সাইকেলগুলো সেভাবেই ডিজাইন করা। আমি দেখ,
আমি দেখাচ্ছি আপনাকে, এই হচ্ছে সেই সাইকেল। এগুলোতে দুজন কিন্তু চাপতে পারবে বা দুজনও চালাতে পারবে, সেভাবেই এগুলো ডিজাইন করা। এবং এখানে 150 টাকা 30 মিনিটের জন্য এখানে দেখে নিন, একটু পজ করে দেখে নিতে পারেন। 150 টাকা 30 মিনিটের জন্য এটা, কিন্তু তার জন্য আপনাকে 500 টাকা প্রথমে সিকিউরিটি ডিপোজিট করতে হবে এবং আপনাকে 30 মিনিটের জায়গায় 35 মিনিট সময় দেওয়া হবে। যদি তারপরেও আপনি 30 মিনিট মানে 35 মিনিট ক্রস করে যান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক্সট্রা যে টাকা, অর্থাৎ আরও 30 মিনিটের টাকা কিন্তু অ্যাড করে নেবে। সেই জন্যই ওরা সিকিউরিটি ডিপোজিট নেয়। এবার ওই সাইকেল নিয়ে আপনি এই আশপাশটা ঘুরে দেখতে পারেন, এই অ্যাম্বিয়েন্সটাকে উপভোগ করতে পারেন, এই আর কি। তো আমি প্রচুর সাইকেল চালাই, আমার সাইকেল চালানোর কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা, হাঁটতে হাঁটতে চলে এলাম প্রথম ম্যাপ, অর্থাৎ ইকো পার্কে এরকম জায়গায় জায়গায় ম্যাপ পাবেন এবং আপনি বর্তমানে কোথায় আছেন, কোথায় যাবেন, তার কিন্তু একটা ভালো গাইড ম্যাপ রয়েছে বা রুট ম্যাপ রয়েছে। দেখুন, আমি স্টার্ট করেছি গেট নাম্বার 4 থেকে এবং বর্তমানে আমি আছি এই জায়গাটা, ইউ আর হিয়ার লেখা আছে, দেখুন ইউ আর হিয়ার, অর্থাৎ এখানে আমি আছি। আর বর্তমানে আমি যাচ্ছি কিন্তু গেট নাম্বার 2 এর দিকে। তাহলে চলুন গেট নাম্বার 2 এর দিকে যাওয়া যাক। তার আগে বলি, এই জায়গাটা কিন্তু রেইন ফরেস্ট। রেইন ফরেস্ট তো আপনারা জানেনই রেইন ফরেস্ট ব্যাপারটা কি। আর এই যে সামনে রয়েছে মাস্ক ভিলেজ বা মুখোশ গ্রাম, এরকম অনেক কিছু এখানে দেখার আছে। আর এটা কিন্তু সত্যি যে এই জায়গায় কিন্তু শুধুমাত্র 30 মিনিটে কোনো মতেই ঘুরে দেখা যাবে না। এখানে এলে কিন্তু হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসতে হবে। আর আমি এখন যে দিকটা যাচ্ছি সেদিকটা একটা সরোবর আছে বা লেক আছে, সেই লেকের কাছে যাচ্ছি এবং লেকের ধার দিয়ে কিছুটা গেলেই সোলার ডোম। চলুন আর একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে এই হচ্ছে গেট নাম্বার 3। আপনারা যদি গেট নাম্বার 3 হয়ে আসেন, সেক্ষেত্রে সোলার ডোম কিন্তু কাছে পড়বে। আর গেট নাম্বার 4 হয়ে এলে আপনাকে 3 হয়ে 2 এর দিকে যেতে হবে। এখানে যে কোনো গেট থেকে ঢুকেই আপনি যে কোনো দিকে যেতে পারেন। কিন্তু যদি আপনার শুধু উদ্দেশ্য হয় যে আমি সোলার ডোমটা শুধু দেখব, তাহলে সেক্ষেত্রে আপনারা গেট 2 বা গেট 3 যে কোনো একটা আপনারা অ্যাভেল করতে পারেন, গেট 4ও অ্যাভেল করতে পারেন, আমি যেভাবে আসছি। আর এই যে সুন্দর বসার জায়গা, এই জায়গাটা কিন্তু বিকেলের দিকে সন্ধ্যের দিকে বেশ সুন্দর লাগে। তো চাইলে কিন্তু আপনারা এখানে গাড়িও ভাড়া করে হাঁটতে পারেন, মানে গাড়ি ভাড়া করে যেতে পারেন, সেই অপশন কিন্তু রয়েছে। যদিও সেটা কোন দিকে আছে আমি জানি না, কিন্তু আছে। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমি যে জায়গাটা দিয়ে হাঁটছি এখন, তার পাশেই কিন্তু রেইন ফরেস্ট। এই হচ্ছে সেই সেকশনটা। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর বক ঘুরে বেড়াচ্ছে। এরকম ন্যাচারাল অনেক কিছুই আপনারা দেখতে পাবেন। ইকো পার্ক, সোলার ডোম যদি দুটোকে একসঙ্গে কভার করতে হয়, তাহলে আপনার কিন্তু একটা পুরো দিন লাগবে। চলে এলাম বিষ্ণুপুর। আটচালার মন্দির, টেরাকোটা, দেখুন কত কি আছে। আর এই হচ্ছে রেইন ফরেস্ট। এখন আছি ইকো পার্কের ভিলেজ বা ট্রাইবাল ভিলেজ বা ভিলেজ, যেটা গ্রাম, যেটা এইটা কিন্তু ভীষণ ভালো দেখার। সামনে কিন্তু টিকিট কাউন্টার আছে, আমি সেখানে প্রবেশ করব। আর আমার ঠিক পিছন দিকেই এই দিকটা হচ্ছে বা এর উল্টো দিকেই হচ্ছে সেই বিখ্যাত লেক, ভীষণ সুন্দর। আর আজকে প্রচুর স্টুডেন্টস এসেছে এখানে, তারা মজা করছে। আর চলুন এই গ্রামটায় প্রবেশ করা যাক। এই গ্রামের প্রবেশ মূল্য কত সেটা আমি বলছি। ইকো পার্কের প্রবেশ মূল্য 30 টাকা, অলরেডি আগেই বলেছি। এবং এখানে বিভিন্ন জায়গায় প্রবেশ করার জন্য বিভিন্ন রকম মানে ফিজ আছে। যেমন ধরুন ডোমসের জন্য একরকম ফিজ আছে, ডোমসে হচ্ছে 300 টাকা, 200 টাকা জেনারেল পাবলিক, আর 100 টাকা হচ্ছে রোবট। ঠিক তেমন এখানে প্রবেশ করার জন্য একটা ফিজ আছে। আর এটা কিন্তু 11টা থেকে 7:30 পর্যন্ত প্রতিদিন
খোলা, এবং এখানকার টিকিট মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে ওর এন্ট্রান্স, বা এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারটা বেশ সুন্দর, মাটির বাড়ি। এই যে দেখানোর জন্য আমি একটু ঘোরালাম। এই যে দেখুন টিকিট কাউন্টার, এখান দিয়ে ঢুকলাম, 10 টাকা টিকিট নিল। আর এখানে টিকিট কিন্তু এইরকমভাবে টিকিট দেবে আপনাকে, এই যে এরকম কাগজের টিকিট দেবে আপনাকে। ওকে, আচ্ছা, এটা গেল একটা। এইবার হচ্ছে এই যে ঠিক আমার পাশে এই যে যেটা দেখছেন, এটা হচ্ছে রথ, এবং এই জায়গাটার নাম রথতলা। আসলে কি হয়, আমাদের গ্রাম বাংলার বিভিন্ন জিনিসকে এখানে তুলে ধরা হয়েছে, এবং আমার ঠিক এর উল্টো দিকে, অর্থাৎ রথতলার ঠিক উল্টো দিকে রয়েছে চাষের জমি, যেখানে চাষ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। যদিও এটা রেপ্লিকা, কিন্তু অরিজিনালি কিন্তু এখানে এগুলো লাগানো হয়েছে। যে পালং শাক দেখতে পাচ্ছেন, আরও হয়তো কিছু আছে, মূলো আছে হয়তো। তো এখানে কিন্তু চাষ হয়, আর এই পুরো পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। ওই কলকাতাতে গ্রামকে রিপ্রেজেন্ট করছে, এটা কিন্তু আমার খুব ভালো লাগছে। তার একটাই কারণ হচ্ছে যে আমরা শহরের মানুষ কিন্তু আস্তে আস্তে না গ্রামকে ভুলে যেতে চলেছি। বিশেষ করে ধরুন যারা একদম যারা প্রপার টাউন বা শহরের, তারা কিন্তু গ্রামকে ভুলে যেতে চলেছে। তো এটা একটা সুবিধে। আচ্ছা, এখানে কিছু গ্রামের মাটির বাড়ি, মানে গ্রামের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মাটির বাড়ি রয়েছে, ভীষণ সুন্দর। আমরা যাব ওদিকে। আর এদিকে দেখুন সবজি চাষ করছে এখানে। বুঝতে পারছি না অরিজিনাল না, কিছু প্লাস্টিকের গাছ রয়েছে ওখানে, অরিজিনালও থাকতে পারে। দেখুন, মানে গ্রামের মহিলারা যেভাবে চাষ করেন তাদের একটা রেপ্লিকা তুলে ধরা হয়েছে। যে বাসন মাজছে, বা সরি গোবর বা কিছু একটা করছে, ঘুঁটে দিচ্ছে এরকম কিছু। আর এটা হচ্ছে একটা জাস্ট পড়াশুনো করছে মাটির বাড়িতে। ভীষণ সুন্দর জায়গাটা। আমি এদিকটা যাব। তো তার আগে আমি আরও কিছু জিনিস এখানে দেখিয়ে দিই। এদিকটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, সামনে কিন্তু গরুর গাড়ি রয়েছে। এই গরুর গাড়িতে কিন্তু, যদিও গরু নয়, টানে বলদে। তো যাই হোক, এই গরুর গাড়িতে কিন্তু গাড়িটা কিন্তু নেই, শুধু চাকা দুটো আছে। আর ভীষণ সুন্দর লাগছে, কারণ এটা একটা গ্রামের পুরো পরিবেশ। দেখুন, আগে কিন্তু গ্রামের কমিউনিকেশনের একটা বিরাট জিনিস ছিল হচ্ছে, বা বিরাট মাধ্যম ছিল কিন্তু এই গরুর গাড়ি। এখন সেটা আস্তে আস্তে উঠে গেছে। এই পাশে দেখুন গ্রামের দাওয়ায় বসে আছেন, যেমন পুরো জীবন্ত। দেখুন, ভীষণ সুন্দর বাড়িগুলো। দেখুন, বাড়িগুলো ভীষণ সুন্দর। আমরা যারা শান্তিনিকেতন বা ওই দিকে যাই, বোলপুর, শান্তিনিকেতন, বা একটু গ্রামের দিকে যখন আমরা ঘুরতে যাই, সেখানে এই ধরনের বাড়িগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আচ্ছা, এই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট জায়গা, এটা হচ্ছে পাঠশালা। এই যে দুজন শাস্তি পেয়েছে, অন্যায় করছে, আর এরা দুজন পড়াশুনো করছে, এ দাঁড়িয়ে আছে। আর ওই যে দূরে দেখছেন পাঠশালা এবং দোকান ঘর দুটোই আছে। তো গুরুমশাই কিন্তু শুধু পড়ান না, তিনি কিন্তু মালপত্র বিক্রি করেন, বেশ ভালো। দেখুন, পাঠশালাটি দোকান ঘরে, গুরুমশাই দোকান করে। এইটা হচ্ছে যে আমাদের যে গ্রাম বাংলার যে নিজস্বতা, যে আমাদের যে কথা বলার যে ধরন ছিল, তার মধ্যে যে রাইমস ছিল, রিদমস ছিল, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন জায়গায় এরকম লেখা কিন্তু আছে। তো দেখুন, প্রত্যেকটাতে কিন্তু সাবাস, একটা আসল পাখি বেরিয়ে গেল। এখানে কিন্তু একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছি, এবং আসল পেঁপে হয়েছে। এটা একটা বাড়ি রেপ্লিকা, এবং বাড়ির দূরে ওই যে দেখুন ছাগল নিয়ে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। আর এরা যারা পড়ছে সবাই বাচ্চা, এখানে সবই ছোট, দেখেই বুঝতে পারছেন। ওই হয়তো মানে প্রাইমারি সেকশনটা হবে। আচ্ছা, চলুন এরপরে চলে আসি। এটা কিন্তু আসল পুকুর, কিন্তু ওই যে বসে মাছ ধরছেন তিনি কিন্তু আসল নন, কিন্তু পাশে কিন্তু বিভিন্ন রকম মানে সবজি চাষ করা হয়েছে সত্যিকারের। এই যে গ্রাম্য জীবনকে তুলে ধরা হয়েছে এই ধরনের কুটিরগুলোতে, বা এই ধরনের ছোট ছোট ঘরগুলোতে গ্রাম্য জীবনকে তুলে ধরা হয়েছে। এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাকে দেখাবো, এই গ্রামেরই, ভীষণ ভালো লাগবে আপনাদের জিনিসটা। কারণ এই হচ্ছে আমাদের চণ্ডীমণ্ডপ, আমাদের খুব প্রিয় চণ্ডীমণ্ডপ। হ্যাঁ, দেখুন এখানে না একটা দারুণ জিনিস দেখানো হয়েছে, দেখতে পাচ্ছেন চণ্ডীমণ্ডপের দালান, ওদিকে ঠাকুর করছে, এদিকে হুঁকো টানছেন, এদিকে আরেকজন বসে আছেন, এবং এখানে কিন্তু সর্বধর্ম সমন্বয়টাকে বোঝানো হয়েছে। এবং দেখুন ওখানে মা দুর্গা তৈরি হচ্ছে, আমাদের প্রত্যেকের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই মা দুর্গা তৈরি হয়েছে ওখানে। এই হচ্ছে সেই চণ্ডীমণ্ডপ। আর এই চণ্ডীমণ্ডপ থেকেই আমরা এবার চলে যাব গ্রামের অন্য দিকে।
গ্রামটা আসলে বেশ খুব একটা বড় নয় জায়গাটা। ইকো পার্কে সব কিছুকেই কিন্তু এইভাবেই দেখানো হয়েছে। অল্প জায়গায়, অল্প ডিস্ট্যান্সের মধ্যে আপনি সব কিছুই পাবেন। এই যে এখানে মাছ ধরছে সম্ভবত, হ্যাঁ, সম্ভবত মাছ ধরছে, হ্যাঁ, জেলে মাছ ধরছে মনে হচ্ছে। হাতের মানে হাতের স্টানটা দেখে মনে হচ্ছে মাছ ধরছে। আর এটা একটা ঝিল, এটা একটা জলাশয় বলতে পারেন। সবথেকে মানে আমার ভালো লেগেছে এই জায়গাতে এই যে পরিবেশটাকে মেনটেন করা হচ্ছে, এটা খুব দরকার, খুব দরকার। এবং এই পরিবেশটা কিন্তু সব। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, যে পাখিগুলো চলে গেল, দেখতে পাচ্ছেন আশপাশটা, এগুলো কিন্তু সব সত্যিকারের। যে চাষবাসটা হয়েছে এখানে কিন্তু সত্যিকারের, কিছু তো ডেফিনেটলি দেখানো হয়েছে। আর তার সঙ্গে এটা এখানে মাটির ঘর সেম। এখানে দেখুন চাষবাস হচ্ছে কি সুন্দর। আর এই যে বলদ বা অক্স, ষাঁড় বলতে পারেন, এটা এটা কিন্তু গরু নয়। এবার এই যে মাটির বাড়ি, প্রচুর মাটির বাড়ি আছে আশেপাশে। এরকমই ছিল মাটির বাড়ি, দোতলা বাড়ি আছে মাটির, একটা দেখলাম ওদিকে। আর এখানে হচ্ছে যে পটলদার চায়ের দোকান। হ্যাঁ, আমাদের গ্রামে কিন্তু এই জিনিসটা বিখ্যাত, যে বহুত লোককে আমরা ডাকনামে ডাকি বা এমন নামে ডাকি সেটা হয়তো তাদের আসল নাম নয়, তো সেই নামেই তারা বেশি পপুলার। যে চা খাচ্ছে, চায়ের দোকান। অভিজিৎ, নিশ্চয়ই যদি ভিডিও দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে তুমি কতটা ভালোবাসো চা খেতে। তো এরকম একটা চায়ের দোকান, এরকম একটা জিনিস বেশ ভালোই লাগা উচিত তোমার, কি বলো? আচ্ছা, এখানে একটা ছোট মন্দির মতো আছে, বেদি মতো আছে, এখানেও সম্ভবত পুজো করা হয়, তার একটা এখানে নমুনা রয়েছে। এছাড়া এদিকে আছে আরও, চলুন আমি দেখাচ্ছি আপনাকে। এইটা এখানে, হ্যাঁ, এটা হচ্ছে বাজার, গ্রামের বাজার। গ্রামের বাজার কীভাবে এরকম লোক এসছে বাজার কিনছে, মানে বাজারে সবজি কিনছে। পেঁয়াজ আছে এখানে, কাঁচকলা আছে, উচ্ছে আছে, রসুন আছে, এদিকে ফল আছে। তো এখানে ফল আছে, এই এই যে আলু আছে, সবজি। এ পাশটাও আছে হচ্ছে সবজি। এখানে আছে কি বলবো, গাজর, দেখেছেন ভুলেই গেছি কি বলে এটাকে, গাজর। হ্যাঁ, এখানেও ফল আছে, শসা আছে, বেদানা আছে, টমেটো আছে, গ্রামের বাজারে যেরকম হয় আর কি। এবং পটল আছে, পেঁপে আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে না একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, প্রত্যেককে না একটা ডিস্ট্যান্সে বসানো হয়েছে। এইটা কিন্তু করোনার পরে আমরা প্রত্যেকের ডিস্ট্যান্স মানতে বাধ্য হয়েছিলাম, তো সেইটা কিন্তু এখানেও মেনটেন করা হয়েছে। এবার এটা জানি না কাকতালীয়ভাবে কিনা, কিন্তু এটা কিন্তু হয়েছে। এই যে একজন আছেন, ইনি বাজার বেচছেন, এই ভদ্রলোক বাজার কিনতে এসেছেন। এবার চলুন আমরা পরের ডিপার্টমেন্টে যাই। নেক্সট ডিপার্টমেন্ট দেখি কি আছে। এই যে বলছিলাম মাটির বাড়ি, মাটির দোতলা বাড়ি, এই যে সামনে, এদিকটা আমরা যাব। তো এটা দেখে তার আগে আমরা এই জায়গাটাকে আবার দেখে নিয়ে আমরা বেরিয়ে যাব ওদিক দিয়ে। এই হচ্ছে সেই মাটির দোতলা বাড়ি যেটা বলছিলাম একটু আগে। আর এইটার পাশ দিয়ে আমি গেলাম, এখানে সেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সেই জমি। তো মোটামুটি এখানে কিন্তু প্রচুর এই যে গাছপালা লাগানো হয়েছে, এগুলো কিন্তু সব আসল, প্লাস্টিকের নয়। এই যে গাছ লাগানো হয়েছে, চাষ হচ্ছে, চাষের ছবিটা নকল, কিন্তু চাষ কিন্তু সত্যি সত্যি হচ্ছে। আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ কেটে রাখা হয়েছে, এখন কিন্তু খেজুর গাছ থেকে গুড় তৈরি হয়। আমি জানি না এখানে সেটা হচ্ছে কিনা। আর এখানে সম্ভবত খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি শুধু গ্রামে ঘুরবেন না, আপনি ক্লান্ত হয়ে গেলে এখানে বসে কিন্তু আপনার টিফিনটা করে নিতে পারেন। এখানে কিন্তু জায়গায় জায়গায় খাবার ব্যবস্থা আছে। আর দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত জায়গায় জায়গায় খাবার ব্যাপার আছে। এবং সামনে দেখুন ট্রাইবালসদের একটা ট্রাইবালস কমিউনিটি কিচেন, আমি একটু আগে দেখলাম, সেটা কিন্তু ওখানে লেখা ছিল। অনেকগুলো গেট আছে, সেই গেটগুলো দিয়ে আপনারা যেতে পারেন। আর এরা হচ্ছে সেবিকা, তার একটা এখানে নমুনা পাচ্ছেন। ভালোই জায়গাটা, বেশ সুন্দর, কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালো লাগবে। ইকো পার্কে এলে অবশ্যই এই জায়গাটা একবার আসবেন, কারণ
ইকো পার্কের সবটা নিয়েই কিন্তু ইকো পার্ক। আচ্ছা চলুন এবার আমরা এইদিকে সামনে মাঠটা একবার দেখে নিই। দরকার নেই, এই যে ধানের গোলা দেখতে পাচ্ছেন, ধানের গোলা, এই হচ্ছে মোটামুটি গ্রাম। এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে। হ্যাঁ, যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে গরু, গোশালা বা গোয়াল যেটা বলবেন, বেশ সুন্দর দেখুন, গোশালা বা গোয়াল। এবং এই হচ্ছে মোটামুটি গ্রাম। আমি এদিক দিয়ে ঢুকেছি, আবার এদিক দিয়েই বেরিয়ে যাচ্ছি। চলুন এবার আমরা যাই আমাদের পরের গন্তব্যে। এই হচ্ছে রোজ গার্ডেন। এরকম এখানে অনেক স্পট রয়েছে, যে স্পটগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। এবং এইখানেও একটা সুন্দর কাঠের ব্রিজ রয়েছে, এই জায়গাটাও যেতে পারেন আপনারা চাইলে, এদিক দিয়েও ঢুকতে পারেন। এখানে বেশ সুন্দর একটা কি বলবো, সুন্দর বাগান করা আছে। এখন যেহেতু বিকেল হয়ে গেছে, প্রায় 3:30 বাজে, 3:30 পুরো বাজেনি, 1-2 মিনিট বাকি আছে, সেই জন্যেই এই জায়গাটাতে আলোটা, এদিকে সূর্য আলোটা কমছে। এবং রাত্রিবেলা কিন্তু এটা আরও সুন্দর লাগে। যদিও আমি রাত্রিবেলা হয়তো থাকবো না, আমাকে বেরিয়ে যেতে হবে, আমার আরও কাজ আছে, তো সেই জন্যে জাস্ট এইটুকুই। আর এই যে দেখুন, জায়গাটা বেশ সুন্দর, বসার জায়গা, বসে আপনি এখানে সময় কাটাতে পারেন। এখন যাচ্ছি খুব ইম্পর্টেন্ট, যেটা ইকো পার্কের মেন আকর্ষণ, সেটা হচ্ছে 7 ওয়ান্ডার্স। এখন যাচ্ছি 7 ওয়ান্ডার্সের দিকে। এরকম অনেক বসার জায়গা আছে আশেপাশে, দেখুন আশেপাশে সুন্দর জায়গা, বসার জায়গা। আর এই জায়গাটা আপনারা যদি পায়ে হেঁটে যেতে না চান, সেক্ষেত্রে কিন্তু গাড়ি পেয়ে যাবেন। এখানে ব্যাটারি চালিত এক ধরনের গাড়ি আছে, স্টেশনে, হাওড়া স্টেশনে যে ধরনের গাড়ি চলে, ওই ধরনের গাড়িগুলো আপনি পেয়ে যাবেন পায়ে হেঁটে যদি যেতে না চান। আচ্ছা, আর এই জায়গাগুলোতে কিন্তু বসে সময় কাটাতেই পারেন, তবে নোংরামো বা অসভ্যতামি কোনোটাই করবেন না, এটা আপনাদেরকে অনুরোধ, কারণ এরকম একটা জায়গাকে নষ্ট করবেন না। আর 2 নম্বর হচ্ছে যে এই সমস্ত জায়গাতে ওই যেরকম প্লাস্টিক পড়ে আছে, এগুলো করবেন না। পাশে প্রচুর ডাস্টবিন আছে, ফেলার জায়গা আছে, কিন্তু মানুষের স্বভাব, মানুষ এটা করে। যাই হোক, এই হচ্ছে বিষ্ণুপুর বা আমাদের বাংলার গর্ব, টেরাকোটার মন্দির। যদিও এইটা দেখে মোটেই আমার পোষাবে না, কারণ আমি যেহেতু অরিজিনাল টেরাকোটার কাজ দেখেছি, অরিজিনাল টেরাকোটার মন্দির দেখেছি, তাই এরকম এই জিনিসটা দেখে কিন্তু আমার খুব একটা ভালো লাগবে না। আর আমি কোথায় টেরাকোটার মন্দির দেখেছি বা সেইটা আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশনে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং আই বাটনেও দিয়ে দেবো। তো এই হচ্ছে বিষ্ণুপুর। আর এখানে কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর ফুড স্টল আছে, প্রচুর, মানে অগণিত ফুড স্টল আছে। অতএব আপনি চাইলে যে কোনো জায়গা থেকে খাবার নিয়ে খাবারটা আপনি খেতে পারেন। এবং এখানে প্রচুর টয়লেট আছে, আপনি সময় করে যেতে পারেন সেখানে। শাওয়ার এরিয়া রয়েছে, অর্থাৎ আপনি যদি চাইলে স্নান করতে পারেন, সে ব্যবস্থা আছে আপনার। তো মিস্ট গার্ডেন, এখানে এরকম অনেক স্ট্যাচু পাবেন, এবং পাশেই কিন্তু বাগানটা পাবেন, যে বাগানটা আমি একটু আগে যেটা বলছিলাম যে রেইন ফরেস্ট, সেটা পাবেন। আর ওই যে সামনে দুটো জিরাফ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওই যে, চলুন যাই আবার দেখিয়ে আসি। এই পুরোটাই হচ্ছে একটা, মানে কি বলবো, এই রিজার্ভ এরিয়া যেগুলো হয়, রিজার্ভ ফরেস্ট এরিয়া, অনেকটা ওই ধরনের একটা অ্যাম্বিয়েন্স এটা পুরোটাই। যে হরিণ দেখতে পাচ্ছেন, সামনে জিরাফ। এই জায়গাগুলো হচ্ছে ফটোগ্রাফি জোন, সেলফি জোন, চাইলে আপনারা সেলফি নিতে পারেন। এখানে কিন্তু জায়গা জায়গা না সুন্দর বসার জায়গা আছে, যেমন দেখুন সামনেই কি সুন্দর একটা বসার জায়গা, আপনি বসে অনেকটা সময় কাটাতে পারেন।
এবং শুধু ওখানে নয়, আশেপাশে পুরোই বসার জায়গা আছে, সুন্দর পাখি উঠছে, সুন্দর অ্যাম্বিয়েন্স, ভালোই লাগবে। এই দিকটা হচ্ছে সেই স্নানঘর, যে চেঞ্জিং রুম, এই দিকটাই স্নানঘর আছে, ওই যে রুম আছে। এবং এই দিকটা হচ্ছে রেইন ফরেস্ট এরিয়া। রেইন ফরেস্ট বলে জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে একটু অন্ধকার, এবং আমার বেশ সুন্দর লাগে এই জায়গাটা। এই রাস্তা আছে, তবে এখানে একটা জিনিস মেনটেন করবেন, রাস্তা দিয়েই যাবেন, এই রাস্তা ছাড়া কিন্তু কোথাও যাবেন না, কোথাও দিয়ে যাবেন না। আর এই দেখুন গাছটাকে কি সুন্দর ডেকোরেট করা হয়েছে সুন্দর করে, এখানে মেনটেনেন্স হয় ভালো রকম। আর এই যে রেইন ফরেস্টে যেরকম থাকে রিজার্ভ ফরেস্ট এরিয়া, সেরকম পাবেন। দেখে মনে হবে একটা আস্ত হাতি, জ্যান্ত হাতি দাঁড়িয়ে আছে, এই যে আপনার বাঁ দিকে দেখতে পাচ্ছেন, দেখে মনে হবে জ্যান্ত হাতি দাঁড়িয়ে আছে। আর তার সঙ্গে ওই যে দূরে দেখছেন হরিণ, পরপর পাশাপাশি এরকম অনেক কিছু আছে। এই রেইন ফরেস্টের পুরো এরিয়াটাই বেশ সুন্দর লাগবে। আর এখানে জায়গায় জায়গায় বসার জায়গা আছে, এবং বেশ সুন্দর বসার জায়গা। এই জায়গায় তাপমাত্রা খুব সুন্দর, মানে বেশ মাইল্ড একটা টেম্পারেচার আছে। যে শিম্পাঞ্জির সঙ্গে বসে ফটোগ্রাফি করছে। এখানে বেশ কিছু ফটোগ্রাফি জোন আছে, সেলফি জোন আছে, আপনি চাইলেই সেটা করতে পারেন, সেলফি নিতে পারেন। দেখুন এখানে এই ব্যাটারি চালিত সাইকেলগুলো চলে, আর ওই যে টয় ট্রেন আসছে, এখানে অদ্ভুত না, টয় ট্রেন চলছে রাস্তা দিয়ে। এটা দার্জিলিংয়ের একটা ভাইবস আপনি পেয়ে যেতে পারেন। সামনে ঘুম স্টেশন আছে, খারাপ লাগবে না, বাচ্চারা খুব আনন্দ পাবে। এখানে টয় ট্রেন দু রকমের হয়, একটা হচ্ছে এসি, এই যে দেখুন বাচ্চারা, একটা এসি একটা নন এসি। এখন চলে এসেছি মুখোশ গ্রামের সামনে। এই হচ্ছে মুখোশ গ্রাম, বা কি বলবেন আমি জানি না। দেখুন বিভিন্ন ধরনের মুখোশ আছে, বেশ ভালো লাগবে, কোথাও ভয় লাগতে পারে। বিভিন্ন ধরনের মুখোশ আছে, দুপাশেই আছে, বাঁ দিক ডান দিক। আমি ওই দিকটা বেশি দেখাচ্ছি না, কারণ ওই দিকটা উল্টো দিকটা সূর্য আছে, তাই দেখতে পাবেন না। দেখুন বেশ কিছু আমাদের পরিচিত, বেশ কিছু অপরিচিত আছে। যে এগুলো আমাদের পরিচিত, বেশ কিছু অপরিচিত আছে। এবং এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতে ভালোই লাগবে। আর জায়গাটা দেখুন তলায় পাথর দিয়ে বেশ সুন্দর করে ডিজাইন করা আছে, এটা বেশ ভালো, বেশ সুন্দর। সময়টা কিন্তু ভালোই কাটবে এখানে এলে। আর বাচ্চারা খুব মজা পাবে এখানে, বাচ্চারা এলে। এই যে দেখছেন বিভিন্ন ধরনের মুখোশ আছে, এদিকে দেখুন প্রচুর মুখোশ আছে। এদিকে আসলে সূর্যের আলোটা পড়ছে বলে আমি এদিকটা একটু অ্যাভয়েড করতে চাইছিলাম, কিন্তু তবুও দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই হচ্ছে সেই জায়গা, মুখোশ আছে বিভিন্ন ধরনের। দেখুন ছোটবেলায় মেলায় গিয়ে মুখোশ কিনিনি এরকম দিন বোধহয় আমাদের ছিল না, মানে আমাদের বায়নাই ছিল মুখোশ কিনে দিতে হবে। এখন সেটা কমেছে, যুগ পাল্টাচ্ছে, তবুও বেশ ভালো। আর ওই যে গাড়িগুলো যাচ্ছে, ওই গাড়িগুলোর কথা বলছিলাম। এবার যাব সেভেন ওয়ান্ডার্সের দিকে, তবে তার আগে এই যে টয় ট্রেন, চাইলে আপনারা টয় ট্রেন বুক করতে পারেন। দুরকম অপশন আছে, এসি অ্যান্ড নন এসি, দুটোর দুরকম ভাড়া আছে, স্বাভাবিক সেটা। আর এই হচ্ছে আমাদের বিখ্যাত, সবথেকে প্রিয় আমাদের দার্জিলিংয়ের ঘুম স্টেশন, মানে ভারতবর্ষের তথা পৃথিবীর অন্যতম একটি উচ্চ রেল স্টেশন, দার্জিলিংয়ের ঘুম স্টেশন। চলুন একবার ঘুমের সামনে থেকে ঘুরে আসি। এই হচ্ছে ঘুম স্টেশন, বেশ সুন্দর। এখান থেকে আপনি টয় ট্রেন চাপতে পারেন, দার্জিলিংকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে, বেশ সুন্দর লাগবে। এখানে আশেপাশে প্রচুর ফুড কোর্ট রয়েছে, যেখানে খুশি খেতে পারবেন। দেখুন এই চেয়ারগুলো বেশ ভালো, এটা সম্ভবত এসি ট্রেন, কারণ কাঁচগুলো সেভাবেই মনে হচ্ছে দেখে, জানি না এসি না নন এসি। বেশ ভালো, এক টুকরো দার্জিলিং। আর চলুন পরের গন্তব্যে যাওয়া যাক। এই হচ্ছে চিলড্রেন্স পার্ক বা চিলড্রেন্স অ্যামিউজমেন্ট সেকশন, দেখতে পাচ্ছেন। আর ঠিক তার উল্টো দিকে বেশ সুন্দর একটা রক স্ট্রাকচার। আর সামনে সম্ভবত, যদি আমি ভুল না বলি,
সামনে কিন্তু একটা দুর্দান্ত জিনিস আছে, সেটা হচ্ছে বাটারফ্লাই মিউজিয়াম বা গ্যালারি, যেভাবে বলবেন আপনি। এখানে বাড়িগুলো দেখুন বেশ সুন্দর, মানে এগুলো সবই ফুড কোর্ট। আর এই পাশে আছে হচ্ছে বাটারফ্লাই গ্যালারি। তো বাটারফ্লাই গ্যালারিতে আর ঢুকছি না, সময় হাতে অতটা নেই। এদিকটা হচ্ছে বাটারফ্লাই গ্যালারি। বাচ্চারা কি সুন্দর গাড়ি চালাচ্ছে। এদের সঙ্গে অবশ্য ইনস্ট্রাক্টর থাকে, এই যে কি সুন্দর দেখুন। এবং এটা পুরোটাই কিন্তু রিমোট কন্ট্রোল কার, বেশ বেশ সুন্দর। এই সেই বাগান, ওই দিকটা ছিল হচ্ছে বাটারফ্লাই গ্যালারি। আর এখানে জায়গায় জায়গায় সেলফি জোন রয়েছে। অবশেষে চলে এলাম পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখতে। যদিও এগুলো কোনোটাই আসল নয়, আর এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ট্রিপও করিনি, তার ফলে যে আসল আপনাদেরকে দেখাবো সেটা এখনও হয়ে ওঠেনি। আপনারা সঙ্গে থাকুন, আশীর্বাদ করুন, শুভেচ্ছা জানান, তাহলে নিশ্চয়ই হবে। ভালো করে দেখুন আমার ভিডিও, সাবস্ক্রাইব করুন। আচ্ছা, এবার কাজের কথায় আসি। এই হচ্ছে এন্ট্রান্স গেট বা এন্ট্রান্স। এখান থেকে ঢুকলাম, টিকিট হচ্ছে 30 টাকা, বড়দের জন্য 30 টাকা। একটা ইনফরমেশন যে প্রত্যেক সোমবার এটা বন্ধ থাকে। চলুন আমি এক এক করে আগে দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের বিখ্যাত গিজার পিরামিড, বা সরি মিশরের পিরামিড, গিজাও বলতে পারেন, অসুবিধে নেই। এই হচ্ছে পিরামিড। এখানকার পিরামিডগুলো খুবই ছোট। আর এই হচ্ছে সেই টম্ব, বিখ্যাত। যারা মিশর গেছেন তারা জানেন। আর এই যে দেখতে পাচ্ছেন কচিকাচাদের ভিড়, দেখুন এই কচিকাচারা এসেছে। হ্যাঁ, এদেরই দরকার, এরাই আসুক বেশি করে। এই হচ্ছে পিরামিড। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে পিরামিডের একদম অরিজিনাল ফিল পাবেন। সিঁড়িগুলো যদিও ভারতীয় স্থাপত্যের নিদর্শন। আর এইগুলো হচ্ছে এই সেই স্কাল্পচারগুলো দেওয়ালে। আর এখানে একটা ফেরাওয়ের মমি রেপ্লিকা করে রাখা আছে। এইখানে দেখুন হাইরোগ্লিফিকে বেশ কিছু জিনিস লেখা আছে। এই যে পাখির ছবি দেখছেন, এগুলো আসলে কিন্তু লিপি, এই যে এগুলো। আর এটা হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতাকে তুলে ধরা হয়েছে এখানে। মিশরের জনজীবনকে এখানে তুলে ধরা হয়েছে, তাদের রাজসভা। এবং এই হচ্ছে মমি রেপ্লিকা, অবশ্যই এটা কোনোটাই আসল নয়। চলুন এবার যাই আমাদের পরের গন্তব্য। সিঁড়িগুলো কিন্তু ইন্ডিয়ান আর্কিটেকচার ফলো করে তৈরি, মিশরের সিঁড়ি এরকম নয়। আচ্ছা চলুন, এবার চলে এলাম মিশর থেকে বেরিয়ে, মানে পিরামিডের ভেতর থেকে বেরিয়ে চলে এলাম আমাদের পরের স্টেপ। এখানে কচিকাচারা আছে, চলুন এদিক দিয়েই যাই। এবার চলে আসি আমি এখানে পিরামিড সম্বন্ধে লেখা ছিল, কোনো কারণে এটা ছিঁড়ে গেছে। এটা তো আপনারা ইতিহাসে পেয়ে যাবেন, মিশরের পিরামিড কেন। এবং আচ্ছা, এখানে বলে দিই, এইটা হচ্ছে কলোসিয়াম। আর এই যে বাঁদিকে দেখছেন আমাদের সবার প্রিয় ভারতের তাজমহল, আগ্রার তাজমহল। এটাও সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ছে। এখানে জাস্ট একটা মানে জলাশয় আছে। এটা অনেকটা ওই যমুনা নদীটাকে মানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে এখানে। রাত্রিবেলা এখানে বেশ সুন্দর ফোয়ারা হয়, লাইট শো হয়। আর এদিকটা হচ্ছে কলোসিয়াম। চলুন তাজমহলের পাশ থেকে ঘুরে যাই। তাজমহলটা অবশ্য প্রবেশ করার ইচ্ছে খুব একটা নেই এই মুহূর্তে, কারণ আমার আসল তাজমহলই যাওয়ার ইচ্ছে আছে। দেখতে পাচ্ছেন, যদি মানে আমরা যারা তাজমহল দেখিনি তাদের কাছে ঠিক আছে, মানে একবার চোখে দেখা হলো, কিন্তু এছাড়া আসল তাজমহলের সঙ্গে একে কিন্তু মিল খুঁজতে যাবেন না। এটা কিন্তু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, বা সেভেন ওয়ান্ডার্সকে এখানে অল্প জায়গার মধ্যে তুলে ধরার জন্যই এটাকে তৈরি করা হয়েছে। আচ্ছা চলুন, এবার আমি চলে আসি এর পরের সৌধ বা ইম্পর্টেন্ট। উল্টো দিকটাও একই, তাজমহলের পিছন দিকটা আর গেলাম না, একই পাবেন। চলুন এবার চলে যাই পরেরটায়। আমাদের পরের গন্তব্য আমার খুব সামনে। এই ছিল
সেই সময়ের প্রাচীন রোমের অ্যাম্পি থিয়েটার, যেখানে কিন্তু যুদ্ধের মহড়া হতো, প্রাণীদেরকে ছেড়ে দেওয়া হতো, প্রাণীদের সঙ্গে মানুষের যুদ্ধ হতো। এবং রোমের রাজারা কিন্তু সেটাকে বেশ উপভোগ করতেন, এর ফলে কিন্তু অনেক প্রাণহানিও হতো। এ হচ্ছে সেই জায়গা। চলুন আমরা সামনে যাই। এন্ট্রান্স যে কোনো দিক দিয়েই এন্ট্রান্স করা যায়, যে কোনো দিক দিয়েই ঢোকা যায়। এই হচ্ছে ভেতরটা আর কি। আর দেখাচ্ছি যে যেটা বললাম যে সেই সময়ে যে প্রাণীদেরকে দিয়ে মানুষের সঙ্গে প্রাণীদের যুদ্ধ হতো, সেই ব্যাপারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, পেয়ে যাবেন। এটাও আর একটা এন্ট্রান্স। এই যে দেখতে পাচ্ছেন সামনে সিংহ, জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেছেন, এই হচ্ছে সিংহ। এরা সেই সময় এই অ্যাম্পি থিয়েটারের আকর্ষণ ছিল যে মানুষকে এখানে ছেড়ে দেওয়া হতো এবং মানুষের সঙ্গে এদের যুদ্ধ হতো। মানুষ বলতে অবশ্যই কৃতদাস। আর এই যে এরা বসে এটা উপভোগ করতো, রাজারা, সেই সময়কার সম্রাটরা, বা যা বলবেন আপনি, কিং বলুন, সম্রাট বলুন, যেটা বলবেন, তারা উপভোগ করতো। এর অরিজিনাল জিনিসটা কিন্তু বেশ সুন্দর, তো সেটাও কিন্তু যাওয়ার খুব ইচ্ছে আছে। যাই এবার পরের গন্তব্যে। এর পরের গন্তব্য জর্ডনের পেট্রা বা পেত্রা। যদি উচ্চারণটা পেত্রাই হবে, পেট্রা হবে না, তবুও যাই হোক, যেটা হোক আপনি উচ্চারণ করতেই পারেন। সামনে আছে জর্ডন, এই যে। আচ্ছা, তার আগে বলে দিই, এদিকটা হচ্ছে চীনের প্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এই যে এদিকে বাঁদিকে উঠছে, এটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না। আর আমি জর্ডনটা আগে দেখে আসি। ওই যে সামনে জর্ডন দেখতে পাচ্ছেন, জর্ডনটা দেখে আসি। তারপর তাহলে 7 ওয়ান্ডার্সের আমরা দেখলাম হচ্ছে 3টে, পিরামিড দেখলাম, তাজমহল দেখলাম, এটা দেখলাম, কলোসিয়ামটা দেখলাম। এবার আমরা যাচ্ছি জর্ডনের পেত্রা দেখতে। পেত্রা একটা শহর, যে শহরটা সম্পূর্ণরূপে পাথর কেটে বানানো, মানে ভাবলে অবাক লাগে, কিন্তু এটাই সত্যি যে এই পেত্রা শহরটা পুরোই পাথর কেটে বানানো। এবং এই জায়গার একটা পুরো শহরকে এখানে তুলে ধরা হয়েছে এই ছোট্ট স্কাল্পচারটির মধ্যে দিয়ে। এবং দেখতেই পাচ্ছেন পেত্রা জর্ডন লেখা আছে, জর্ডনের সেই বিখ্যাত পেত্রা শহর। আর এরপরে চলে যাব আমরা মোয়াই। এই হচ্ছে মোয়াই মূর্তি। এই মূর্তিগুলোকে একটু লক্ষ্য করলে দেখবেন, মূর্তিগুলো কিন্তু কিছুটা একই ধরনের দেখতে হলেও প্রত্যেকটা কিন্তু স্বতন্ত্র। একটা অদ্ভুত কম্বিনেশন, প্রত্যেকটা স্বতন্ত্র কিন্তু অনেকটা একই ধরনের দেখতে। তো এই হচ্ছে মোয়াইয়ের মূর্তি। আর সামনেই রয়েছে ক্রাইস্ট দ্য রিডিমার, ব্রাজিলের। ওই যে দেখতে পাচ্ছেন সাদা, ক্রাইস্ট দ্য রিডিমার। চলুন ক্রাইস্ট দ্য রিডিমারটা দেখি এবং লাস্ট দেখবো চীনের প্রাচীর। কচিকাচাদের পিছনে ক্রাইস্ট দ্য রিডিমার রয়েছেন, যিনি আহ্বান করছেন সবাইকে। এই মূর্তিটা অনেক কিছু বলে। আসলটা বেলে পাথরে তৈরি। এই হচ্ছে চীনের প্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটাকে শোনা যায় যে চাঁদ থেকেও দেখা যায়। অবশ্য এখন বর্তমানে চাঁদ থেকে শুধু দূষণ দেখা যায়, পরিবেশ দূষণ, আর কিছুই বোধহয় দেখা যায় না। জায়গাটা সুন্দর অবশ্যই, এখানে অনেকটা সময় কাটানো যেতে পারে। ওই যে ঝর্ণা চালু হয়ে গেছে, যাওয়ার সময় ওই দিক দিয়েই যাবো। তার আগে চলুন চীনের প্রাচীর ঘুরে আসি। এই হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না, অনেকটা জায়গা নিয়ে, এবং এটা কিন্তু একটা সার্কুলার শেপে আছে, অর্থাৎ আপনি একদিক দিয়ে উঠে আর এক দিক দিয়ে নেমে যেতে পারেন। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যেতে পারেন। এবং প্রত্যেকটা সিঁড়ি এবং এই জায়গাটার কাজের যে রং, সেটা কিন্তু একদম অরিজিনাল, যেটা সেই রংটাই এখানে দেখানো হচ্ছে।
এরকম অনেকগুলো পয়েন্ট আছে যেখানে আপনারা চাইলে সময় কাটাতে পারেন, বসতে পারেন আপনার প্রিয়জনের সঙ্গে বা একা বা পরিবারের সঙ্গে। চীন থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বর্তমানে আমি চীনে আছি। চীন থেকে বেরিয়ে যাচ্ছি ভারতবর্ষের দিকে। চলুন যাওয়া যাক। এই যে বেরোচ্ছি। তো চাইলে এদিক দিয়েও উঠতে পারেন, ওদিক দিয়েও উঠতে পারেন, দুটো দিকই রয়েছে, দুটো অপশনই রয়েছে আপনার জন্য। যে কোনো একটা দিক দিয়ে আপনি যেতে পারেন। আর এখান থেকে দেখুন তাজমহলকে বেশি সুন্দর লাগছে। দেখুন এখান থেকে সত্যি তাজমহলকে বেশ সুন্দর লাগছে। আর এই যে ঝর্ণাগুলো বলছিলাম একটু আগে, ঝর্ণাগুলো কিন্তু চালু হয়ে গেছে। ঝর্ণাগুলো মোটামুটি এই সন্ধ্যের একটু আগে আগেই চালু করে দেওয়া হয়। আজকের গল্প এটুকুই। আজ ঘুরে দেখলাম ইকো পার্ক। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী সপ্তাহে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।